চামড়া শিল্প নগরী বন্ধ হলে 2 লাখ মানুষের বেকার হওয়ার শঙ্কা। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি ব্যবসায়ীদের। নভেম্বরে প্রবাসী আয় 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন। রপ্তানি আয় বেড়েছে 31% বেশি। আয়কর রিটার্ন জমা বাড়াতে পারছে না এনবিআর। চলতি বছর 74% নিবন্ধিত করদাতাই রিটার্ন দেননি। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে। আপনাদের সাথে আছে আমি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সাভারের চামড়া শিল্প নগরী বন্ধ হলে বেকার হয়ে পড়বে প্রায় 2 লাখ মানুষ। তাই বন্ধ না করে স্থানান্তর বা সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি ট্যানারি মালিকদের। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ট্যানারি ব্যবসায়ীদের সাথে আলোচনার তাগিদ বিশ্লেষকদের। হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের পরও ট্যানারি শিল্পের দূষণ অভিযোগ বন্ধ হয়নি। তাই সাভারে চামড়া শিল্প নগরী বন্ধ করতে শিল্প মন্ত্রণালয়কে সুপারিশের চিন্তা করছে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বন্ধের হুঁশিয়ারিতে শঙ্কায় পড়েছে ট্যানারি মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টরা। তারা বলছেন, হঠকারী এই সিদ্ধান্তে কাজ হারাবে এই শিল্পের সাথে জড়িত 2 লাখ মানুষ। আজকে যদি আপনি ট্যানারি বন্ধ করে দেন, কালকে আপনাকে চামড়া ইনপুট করি ফুড ফ্যাক্টরি গুলো আপনাকে চালাইতে হবে। আমার ট্যানারি বন্ধ করে দিলেন, আমার লাখ লাখ শ্রমিক আজকে বেকার হয়ে যাবে। তো এইগুলো সমাধান না। এটাকে আমরা ভালোভাবে কিভাবে চালাইতে পারি, সেই ক্ষেত্রে আমরা মনে করি সরকার আমাদেরকে সহযোগিতা করবে। দেশের অন্যতম রপ্তানিমুখী এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও একটি তদন্ত কমিটি গঠন করে শিল্পনগরীর মূল সমস্যাগুলো সমাধান করার পরামর্শ দিয়েছেন। তারা তাগিদ দিয়েছেন সরকার ও মালিক পক্ষকে একসঙ্গে কাজ করার। স্ট্রং টেকনিক্যাল টিম করে তার মাধ্যমে সুপারিশ নিয়ে যদি সরকার এভাবে আগায়, তাহলে আমার মনে হয় সবার জন্যই ভালো হবে। সেক্টরের জন্য বলে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে, তাদের জন্য ভালো হবে। আশা করি সরকার এসব দিকে নজর রাখবেন। সাভারে চামড়া শিল্প নগরীতে দিনে 40,000 ঘনমিটার বর্জ্য উৎপাদন হয়, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা 25,000 ঘনমিটার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অর্থ বছরের শুরু থেকেই কমতে শুরু করেছে প্রবাসী আয়। নভেম্বরে রেমিটেন্স এসেছে 155 কোটি 37 লাখ ডলার, যা গত 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন। 2020 সালের মে মাসে দেশে 150 কোটি 46 লাখ ডলার রেমিটেন্স এসেছিল। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসেব অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে রেমিটেন্স এসেছে 860 কোটি 88 লাখ মার্কিন ডলার। আগের অর্থ বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল 1089 কোটি 39 লাখ ডলার। অক্টোবরের তুলনায় নভেম্বরে 9 কোটি 31 লাখ ডলার কম রেমিটেন্স এসেছে। আগের বছরের একই সময়ের চেয়ে এটি 25% কম। সংশ্লিষ্টরা বলছে, করোনা সংক্রমণ কিছুটা কমায় অনেকেই অবৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছে, তাই বৈধ পথে রেমিটেন্স প্রবাহ অনেকটা কমে গেছে। এদিকে করোনা সংকট কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের রপ্তানি খাত। নভেম্বরে মোট 404 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে 31% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল 1747 কোটি ডলার। এ সময় লক্ষ্যমাত্রার চেয়ে 13.27% রপ্তানি বেশি হয়েছে। তৈরি পোশাক ছাড়াও কৃষি প্রক্রিয়াজাত, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলী পণ্য ও হস্তশিল্প রপ্তানি বেড়েছে। ফলে সামগ্রিক পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় কমেছে 17.5%। বাণিজ্য মন্ত্রণালয় চলতি অর্থ বছরে পণ্য আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে 4,350 কোটি ডলার। আয়কর নিবন্ধন বাড়লেও রিটার্ন জমা তেমন বাড়াতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি কর বর্ষে নির্ধারিত সময়ে রিটার্ন জমা পড়েছে মাত্র 18.5 লাখ, অর্থাৎ 74% নিবন্ধিত করদাতাই রিটার্ন জমা দেয়নি। বিশ্লেষকরা বলছেন, আইন প্রয়োগের অভাব সহ 4 কারণে রিটার্ন জমা বাড়ছে না। রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আয়কর রিটার্ন গ্রহণে মাসব্যাপী বিশেষ সেবা দেয় কর অঞ্চল 13। এখানে নিবন্ধিত করদাতা 1,45,000। 30 নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা হয়েছে 47,500, যা আগের বছরের চেয়ে মাত্র 2,500 বেশি। অর্থাৎ 3 ভাগের 2 ভাগ নিবন্ধনধারী রিটার্ন দেননি। রিটার্ন দাখিলের যে সময়টা আছে, এই সময়টা কিন্তু আমাদের সকল কর অফিস কিন্তু রিটার্ন গ্রহণ নিয়ে ব্যস্ত থাকে, আপনি জানেন।
তার পরবর্তী কাজই হয় আমাদের রিটার্নগুলো পরীক্ষা করা, প্রসেসিং করা, কিংবা যারা রিটার্ন দেয়নি, যারা আইনটি মানলেন না, তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া। আমরা অবশ্যই তাদেরকে চিঠি দেব, তাদের কাছে জানতে চাব। দেশে নিবন্ধিত করদাতা ৭০ লাখ ছাড়িয়েছে। ১ বছর আগে এই সংখ্যা ছিল ৫০ লাখ। ৩টি ক্ষেত্র ছাড়া আয়কর নিবন্ধন ইটিআইএন থাকলে রিটার্ন দেয়া বাধ্যতামূলক, কিন্তু বেশিরভাগই রিটার্ন দেন না। এনবিআরের হিসেবে ৩০ নভেম্বর পর্যন্ত সারা দেশে রিটার্ন জমা হয়েছে ১৮,৫৫,০০০, যা আগের বছরের একই সময়ের চেয়ে মাত্র ১,০৭,০০০ বেশি। কর আদায় কম হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, করোনার কারণে অনেকেই করযোগ্য আয়ের তালিকা থেকে ছিটকে পড়েছেন, তাই তারা রিটার্ন দিচ্ছেন না। বিশ্লেষকদের মতে রিটার্ন বাড়াতে এনবিআরের প্রচারণায় যেমন ঘাটতি আছে, সেবার মান নিয়েও প্রশ্ন আছে। আবার আইনি বিধান থাকলেও রিটার্ন ফাঁকিতে তেমন ব্যবস্থা নিচ্ছে না এনবিআর। কিন্তু সাধারণ নিরীহ যারা যান তারা তো ওই বকশিসে অবস্থিত না, এবং এটা সিগনিফিক্যান্ট, এটা অতিমাত্রায় বেড়ে গেছে। এটা প্রত্যেকটা প্রসেসে এবং এত লেয়ারিং, এত প্রসেসে ওনাদের ফাইলিং আইনকে স্বচ্ছতার অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল দিতে এই জিনিসটা না। এই জন্য অনেকেই এনকারেজ ফিল করেন না। মঙ্গলবার এক আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, হার কমিয়ে এবং আদায় প্রক্রিয়া সহজ করে করবান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরে রাষ্ট্রীয় চিনি কলগুলো পর্যায়ক্রমে আধুনিক করা হবে। বিদেশি বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির ব্যবহারে এগুলোকে লাভজনক করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রি বাড়াতে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ৮ দিনের মেলা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হালকা প্রকৌশলী, ইলেকট্রনিক্স, পাট ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য সহ মোট বিভিন্ন খাতের মোট ৩২৫টি স্টল থাকবে মেলায়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। 3 মাসের যেটুকু আমার প্রোডাকশন হয় তাতে কিন্তু আমার লাভজনক না, সারা বছর আমি চালাতে পারি না আমার সেই র মেটেরিয়ালস। কাজে এটাকে লাভজনক করার জন্য অন্যান্য দিকও আমরা সেখানে ইনভেস্টমেন্টের চিন্তা করছি। যারা ইনভেস্টমেন্ট নিয়ে আসছে সেখানে গ্যাস, ফার্টিলাইজার, বিভিন্ন পর্যায়ে নতুনভাবে পাওয়ার জেনারেশন, এগুলি করে আমরা এটাকে ফিজিবল করি। বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো সিনথেটিক্স। শেয়ার বাজারে তালিকাভুক্ত এই কোম্পানি সাধারণ শেয়ারধারীদের হাতে থাকা সব শেয়ার কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিটি শেয়ার বাজার থেকে বেরিয়ে যাবে। বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করেছে। এক্সিট পরিকল্পনার অংশ হিসেবে সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা ৫,৫৭,৭৮,৬১৩টি শেয়ার কিনে নেওয়া হবে। এক্সিট পরিকল্পনা অনুযায়ী যদি কোনো সিকিউরিটিজের বাজার মূল্য অভিহিত মূল্যের নিচে থাকে, সেক্ষেত্রে অভিহিত মূল্যে শেয়ার কিনে নিতে হবে উদ্যোক্তাদের। গত বছরের সেপ্টেম্বরে লেনদেন বন্ধের আগে বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার বাজার মূল্য ছিল ৮ টাকা ৪০ পয়সা। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে সুতার দাম কমাতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বাণিজ্য বৃদ্ধির জন্য এদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বানও জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। এতে উঠে আসে দুদেশের বাণিজ্য সম্পর্কিত নানা বিষয়। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য বড় বাজার যুক্তরাষ্ট্র। গত অর্থ বছরে রপ্তানি হয়েছে $6 বিলিয়ন পণ্য। রপ্তানির পোশাক তৈরির জন্য তুলার বেশিরভাগ আমদানি করতে হয় যুক্তরাষ্ট্র থেকে। দুদেশের বাণিজ্য সম্পর্ক জোরদার করতে তুলার দাম কমানোর আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সে দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের পরামর্শ তার। আমরা আমেরিকা থেকে তুলা আমদানি করি। সেই তুলার উৎপাদিত পণ্য আমেরিকার বাজারেও যায়, কিন্তু তাতেও অনেক শুল্ক দিতে হয়, দামও বেশি পড়ে। আমেরিকা কিন্তু এই শুল্ক তুলে নিতে পারে। আমি এই বিষয়টি বিবেচনার অনুরোধ করছি।
অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের জন্য আদর্শ জায়গা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষায় সরকার আন্তরিক রয়েছে। কিছুদিন আগে আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রোড শো করেছি, এতে ভালো সাড়া পেয়েছি। আবার দেশে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিশ্ব নতুন বাংলাদেশকে জেনেছে। আমি আশা করব বিশ্ব বিনিয়োগের বড় হাব হবে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আগামীতে এই উন্নয়ন আরও টেকসই হওয়ার আশা তার। বাংলাদেশের সামগ্রিক আর্থিক উন্নয়ন চোখে পড়ার মতো। সামনের দিনগুলোতে বাংলাদেশে মার্কিন বাণিজ্য দলের উপস্থিতি বাড়বে। সহজে ব্যবসা সূচকে উন্নতি হলে বাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। অনুষ্ঠানে বাণিজ্য বৃদ্ধিতে অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয় দুই দেশের চেম্বার থেকে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রাহক পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। এবার 12 কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসক সহ 1313 টাকা থেকে কমিয়ে 1228 টাকা করা হয়েছে। এতে প্রতি 12 কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম কমানো হয়েছে 85 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। কমানো হয়েছে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজির দামও। প্রতি লিটার অটো গ্যাসের নতুন দাম 57 টাকা 24 পয়সা। এর আগে নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 54 টাকা বাড়িয়ে 1313 টাকা নির্ধারণ করা হয়েছিল। রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1228 টাকায় সমন্বয় করা হয়েছে। যানজটের কারণে দেশে বছরে জিডিপির সরাসরি ক্ষতি হচ্ছে 2.5%। এছাড়া প্রত্যক্ষ পরোক্ষভাবে মাথাপিছু আয়ের ক্ষতি হচ্ছে 5.8%। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক গবেষণা সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ঢাকাস ওভার গ্রোথ অ্যান্ড ইটস কস্ট শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের উন্নয়নের অধিকাংশই ঢাকা কেন্দ্রিক। অন্যান্য শহরে উন্নয়নের ঘাটতি রয়েছে। এছাড়া বাংলাদেশের যে শহরে মানুষ বাস করে তার অধিকাংশই ঢাকায়। এর মধ্যে প্রধান শহরগুলোতে বাস করে 31.9% মানুষ। এর মধ্যে ঢাকায় বসবাস করে 11.2% মানুষ। এছাড়া বিদ্যুৎ ব্যবহারেও অন্যান্য শহর পিছিয়ে রয়েছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকি মোকাবেলায় তরুণদের উদ্ভাবনী শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ সেরডা আয়োজিত প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানির দক্ষতা কর্মসূচি রিপের সহায়তায় বিক্রির নামে এ প্রতিযোগিতায় আবাসিক ও বাণিজ্যিক ভবনে জ্বালানি সাশ্রয়ী, গ্রামাঞ্চলের টেকসই জ্বালানি প্রযুক্তির ব্যবহার, নতুন ধরনের মিটারিং পদ্ধতি সহ বিভিন্ন ধারণা তুলে ধরে শিক্ষার্থীদের 100টিরও বেশি দল। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে চূড়ান্ত পর্বে বিজয়ী 10 টিমকে ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে ও মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান মূল্যসূচক 89 পয়েন্ট বেড়েছে, পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই সূচকের উত্থান পতন ঢাকার শেয়ার বাজারে। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 89.19 পয়েন্ট, অবস্থান করছে 6936 পয়েন্টে। সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 1245 কোটি 19 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 142 কোটি 58 লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। হাতবদলে অংশ নেওয়া 374টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 55.5 প্রতিষ্ঠানের, যেখানে দর বেড়েছে 208টি প্রতিষ্ঠানের, কমেছে 118টির এবং অপরিবর্তিত আছে 48টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ওয়ান ব্যাংক, তৃতীয় অবস্থানে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইড দ্বিতীয়, এমজেএল বাংলাদেশ লিমিটেড তৃতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 256.62 পয়েন্ট, অবস্থান করছে 20,254 পয়েন্টে। লেনদেন হয়েছে 62 কোটি 19 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্র ডলারের বিনিময় হয়েছে 85 টাকা 40 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 116 টাকা 38 পয়সায়। ইউরোর দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 99 টাকা 17 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 26 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়েলের বিনিময় হয়েছে 22 টাকা 98 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 47 পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 285 টাকা 33 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে 20 টাকা 40 পয়সা। আর এই ছিল আজকের অর্থনীতি স্বাধীনের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।